স্বাগত ডিবিসি নিউজের শুক্র এবং শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আলোচনায় আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থানের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে আন্দোলনে যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারাও। রাতভর বিক্ষোভ চলার পর শুক্রবার সকালে সেখানে যোগ দেন জামাতে ইসলাম সহ আরও বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান এবং কোন প্রক্রিয়ায় বা আইনের মাধ্যমে এর বাস্তবায়ন হতে পারে এসব নিয়েই আজকের আলোচনার বিষয়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঐকমত্য হবে কি? আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের মূল আলোচনায় যাচ্ছি মনিরা শারমিন, আপনাকে দিয়েই আসলে, যেহেতু শুক্রবার থেকেই এই প্রচণ্ড গরমের ভেতরে আপনারা যমুনার সামনে অবস্থান করেছেন নিজেদের দাবি নিয়ে। তো মনিরা, একটু যদি আমাদেরকে বলেন যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হলে দেশ কিভাবে লাভবান হবে বা দেশের মানুষ কিভাবে উপকৃত হবে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক হেলাল ভাইকে ধন্যবাদ। দেখেন, প্রথমত 5 আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, এবং আমি দেশ লাভবান বলতে দেশ আসলে 5 আগস্টে যেই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যে রায়টা দিয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের কোনো জায়গা নেই দল হিসেবে, এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা, যারা তার বিভিন্ন অঙ্গ সংগঠনের, তাদের আসলে বাংলাদেশের রাজনীতি করার কোনো প্রাসঙ্গিকতা নেই, এবং সেটা আমরা বলছি যে সেটা আইনের মাধ্যমে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা বন্ধ করা হোক। এখন দেখেন, এই বিষয়টাকে আমি যদি কয়েকটি বিষয়ে ভাগ করি, সেটা হচ্ছে এটা একটা এই মুহূর্তে একটা জাতীয় ইস্যু হয়ে গেছে, জাতীয় এবং রাজনৈতিক ইস্যু। দেখেন, আমি শুধু এটা জাতীয় এবং রাজনৈতিক ইস্যুও মনে করি না, এটা বাংলাদেশের স্থিতিশীলতার ইস্যু। এবং এই যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের মানুষের আসলে কি লাভ এতে, এই আওয়ামী লীগ যতদিন প্রাসঙ্গিক থাকবে এবং এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আওয়ামী লীগকে যতদিন নিষিদ্ধ করতে না পারবো, ততদিন বাংলাদেশের স্থিতিশীলতার প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব এবং তথাপি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব। দেখেন, বিভিন্নভাবে আমরা দেখছি যে এই আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী, তারা বিভিন্নভাবে ঝটিকা মিছিল করছে রাতে বিরাতে। প্রথমত সেই সংখ্যাগুলো দেখবেন যে ক্রমেই বাড়ছে এবং তারা সংগঠিত হওয়ার একটা সুযোগ পাচ্ছে। এবং আমি যদি বলি যে এটা সার্বভৌমত্বের প্রশ্ন কেন, সেটা হচ্ছে যখন পার্শ্ববর্তী দেশ ভারতে বসে তাদেরই নেতা, যে আসলে পতিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, সেটা শেখ হাসিনা, তিনি পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে কি হবে এবং কিভাবে আওয়ামী লীগের গুন্ডারা সংগঠিত হবে সেই পরিকল্পনা করছেন। এবং সেখানে আসলে বাংলাদেশের মানুষের তো প্রথমত তাদের যে রায় সেটা সে 5 আগস্টে দিয়ে দিয়েছে, এবং সেখানে কিন্তু একটা রাজনৈতিকভাবে সকল রাজনৈতিক দলগুলো কিন্তু একটা ঐকমত্যের ভিত্তিতেই কিন্তু 5 আগস্টের পরে আমাদের এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা এবং আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে আসলে ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসা খুব কঠিন কিছু না। এবং আসলে আজকে আমাদের, বা আমরা যদি বলি গত কয়েকদিন আগে আমরা যে আন্দোলনটা শুরু করেছি, এটা আসলে আন্দোলন হিসেবে আমাদের করতে হচ্ছে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এখনও শাহবাগে আমাদের সহযোদ্ধারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন। এটা আসলে একটা রাষ্ট্রীয় ব্যর্থতা আমাদের জন্য এবং সকল রাজনৈতিক দলের। এই প্রসঙ্গে, ঐক্যমতের প্রসঙ্গে আমি আপনার প্রশ্নটাই আসলে জনাব আপনার কাছে আসলে করতে চাইব। আজিজুল বারী, আপনি আসলে কি মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের বিষয়ে বিএনপি আসলে কি ভাবছে? আর এই মুহূর্তে বিএনপির জন্য আসলে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নির্বাচন নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ? আপনার শেষ প্রশ্নের উত্তরে বলতে হয় দুটোই সাইমালটেনিয়াসলি চলতে হবে, কোনটার চেয়ে কম গুরুত্বপূর্ণ না। মনিরা শারমিন এতক্ষণ যা বলল আমি সব কথার সাথে একমত। তিনি যা বলছেন এর থেকে আরও বেশি বললে আরও বেশি ভালো লাগতো, যে পলাতক ফ্যাসিবাদ হাসিনা যে বাংলাদেশকে যে পরিমাণ ধ্বংস করে গেছে, বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব ধ্বংস করে ফেলেছে। আবার সে সবার সামনে দিয়ে পালিয়েও গেছে, যেভাবে আপনার এই আব্দুল হামিদ, পতিত স্বৈরাচারের প্রেসিডেন্ট, তিনি পালালেন। এখন বক্তব্য হলো যে দেখেন,
শেখ হাসিনার পতন হলো, ফ্যাসিবাদকে আমরা হারিয়ে দিলাম, আমরা এখন বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক রূপান্তর করব, একটা ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট করব, তা না করে আমাদের এখনও আবার মাঠে আন্দোলন করতে হচ্ছে। এর জন্য দায়ী কে? মুন্নিরা শারমিন বলছে যে গভর্নমেন্ট এবং পলিটিক্যাল পার্টিস। আমি বিনয়ের সাথে বলতে চাই, পলিটিক্যাল পার্টিসগুলো তো তাদের বক্তব্য দিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোন পলিটিক্যাল পার্টি দেয়নি? সবাই দিয়েছে। বক্তব্য হলো সরকার সুকৌশলে এবং সুচতুরভাবে আমাদের যারা অভ্যুত্থানের আমরা শক্তি, আমাদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল প্লে করছে, আমাদের মধ্যে অনৈক্য তৈরি করে। একাধিক বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হচ্ছে না, কারণ একটা ঘোলাটে ভাব থেকে যাচ্ছে। বিএনপি যেটা বলছে, যে বিএনপি বলছে যে হ্যাঁ তারা চায় যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হোক, এটা পুরোপুরি পরিষ্কারভাবে বলছে না। তারা যেটা চায় যে রাজনৈতিকভাবে তাদেরকে মোকাবেলা করতে চাচ্ছে, নির্মূল প্রতিহত করতে চাচ্ছে। এর অর্থটা একটু পরিষ্কার করবেন। আপনাকে মানে শুড গো এ প্রসেস, গো থ্রু এ প্রসেস, এটা প্রসেসের মধ্যে যাইতে হবে। যেমন আপনি তাকে লিগালি ব্যান্ড করতে পারেন, আদালতের একটা রায়ের অবজারভেশনে, যেভাবে আদালতের রায়ের একটা অবজারভেশনে আপনার এই তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্টের আপনার বৈধতা রয়েছে, কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো লেজিটিমেট বৈধতা নেই, পলিটিক্যাল একটা অভিপ্রায়ের তার বৈধতা, তারপরেও আদালত থেকে একটা রায়ের অবজারভেশনে তিনি আছেন। ঠিক একইভাবে যদি আদালতে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি যদি একটা মামলা করেন, তাহলে কিন্তু আদালত একটা অবজারভেশন দিতে পারেন, সেই অবজারভেশনের আলোকে আওয়ামী লীগকে ব্যান করতে পারে। আবার সরকার উদ্যোগও নিতে পারে, তাই না? আপনি দেখেন, সরকারকে আমি সুকৌশলে বলছি এই জন্য যে ঐক্যমত কমিশনটা যে করলেন, সেই ঐক্যমতের কমিশনে এত কথা বললেন, এত কথা আছে, তর্ক বিতর্ক, আমাদের মধ্যে ঐক্য অনৈক্য তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কোথাও বলো না। 794টা প্রস্তাব দিছে 5টা সংস্কার কমিশন, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলল না। অর্থাৎ যে দায়িত্ব তার সরকারের এবং নির্বাচন কমিশনারের, সে দায়িত্ব পালন না করে সে সুচতুরভাবে এই বলটা, এই সিদ্ধান্তের বলটা আমাদের ভিতর ঠেলে দিচ্ছে। দেওয়ার ফলে কি হচ্ছে? আমাদের মধ্যে তর্ক বিতর্ক করে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করলে তার দীর্ঘদিন থাকার যে খায়েশ, সেইটা কি পূরণ হবে? আমার বক্তব্য হলো এই প্রশ্নটাই আমি মনিরা শারমিন আপনাকে করতে চাই। যেমনটি আজিজুল বারী বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার তারা উল্লেখ করেন নিষিদ্ধের ব্যাপারে, সেই সাথে তারা কালক্ষেপণ করছে সরকারে থাকার জন্য, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত কিছুই তো আসলে সমন্বয়ক যারা ছিলেন এবং এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তাদের পছন্দেই তো তারা সবাই হয়েছে। তাহলে হঠাৎ এই প্রশ্ন কেন আসছে? আপনি বিএনপির আজিজুল বারীর সাথে কতটা একমত? দেখুন, সরকারের আসলে কালক্ষেপণের বিষয়ের আমি আসলে একমত নই প্রথমত। কারণ দেখেন, এখানে হচ্ছে যেই বিষয়টি ভাই বলছিলেন, যে আমি একদম শ্রদ্ধার সাথে দ্বিমত করতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা আসলে ঐকমত্য কমিশনে যে আমাদের ঐকমত্যে আসতে হবে, আমি একমত, আংশিক একমত নই, এইভাবে করে যে আসলে ঐকমত্যে আসতে হবে, এটা এরকম কোনো বিষয় না। কারণ 5 আগস্টে অলরেডি ছাত্র জনতা এবং ছাত্র জনতার মধ্যে অবশ্যই সকল রাজনৈতিক দলও আছে, কারণ এই ফ্যাসিবাদী বিরোধী যত শক্তি আছে সবাই একসাথে এই রায়টা দিয়েছে যে শেখ হাসিনা এখানে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, এবং শেখ হাসিনা একটা পতিত সরকার, শেখ হাসিনা সরকার একটা পতিত সরকার। সুতরাং সেই জায়গা থেকে এটি ঐক্যমতে আসার জন্য আলাদা করে আয়োজনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো এইখানে আসলে সরকারের পক্ষ থেকে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজগুলা এই বিএনপির পক্ষ থেকেই আসলে বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের এইটা করার ম্যান্ডেট নাই, ওইটা করার ম্যান্ডেট নাই, সংস্কার করার ম্যান্ডেট নাই। বিভিন্ন সময় আমরা বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীদের কাছ থেকে, নেতৃত্বের কাছ থেকে আমরা শুনি যে অন্তর্বর্তীকালীন সরকারের এটা সেটা নানান কিছু করার আসলে নেই, ক্ষমতা নাই। সেই জায়গা থেকে যখন বলছেন যে একটা দলকে পতিত যে আওয়ামী লীগ সরকার, সে আওয়ামী লীগ দল হিসেবে তাকে নিষিদ্ধ করার বিষয়, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয় আসবে, তখন অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলের উপরে কিন্তু এই বিষয়টা বর্তায় যে আসলে অন্যান্য দলের একটা ঐকমত্যে আসতে হবে, রাজনৈতিক মতৈক্য। এবং দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটা রেফারি হিসেবে কাজ করছে, এবং রাজনৈতিক দলগুলো, আমি যদি বলি একদম প্রমিনেন্টলি, আমি ভাইয়ের সামনেই বলছি, সেটা হচ্ছে বিএনপির ক্ষেত্রে আমরা বারবারই দেখি যে যখন আসলে নিজেদের উপরে একটা বিষয় আসে, তখন তারা সরকার
সরকারের উপর দায় দিতে চায় এবং সরকারের উপর খুবই খুবই গুরুত্বপূর্ণভাবে তারা আবার 31-32 জন উপদেষ্টার মধ্যে আবার 2 জনকে আবার একটু বেশি দায় দিতে চান। তো সেই জায়গা থেকে সরে এসে আমার মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমাদের আসলে ঐকমত্যে আসতে হবে এবং এটা আসলে অস্বীকার করার সুযোগ নেই। দেখেন বিএনপি প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে? প্রক্রিয়াটা দেখেন এটা অনেকভাবে হতে পারে। একটা নির্বাহী আদেশের মাধ্যমে আমরা যেটা বারবার করে নিষিদ্ধ বলছি, দেখেন নিষিদ্ধ অনেক ক্ষেত্রেই বলে যে আসলে নিষিদ্ধই কোনো সমাধান না, কারণ জামাত ইসলামকে আসলে এইভাবে করে নিষিদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে আসলে কোনো না কোনোভাবে এটা আবার মানে এটার রাজনৈতিক কর্মকাণ্ড সবসময় নিষিদ্ধ করলেও তারা গুপ্ত হয়ে আবার ফিরে ফিরে আসার একটা ব্যাপার। কিন্তু দেখেন মানে এই নিষিদ্ধ বিষয়টা তো আসলে আমরা পলিটিক্যালি বলছি, আসলে কি তার কর্মকাণ্ড স্থগিত করা একটা নির্বাহী আদেশের মাধ্যমে অন্তত তারা যাতে তাদের নিবন্ধনটা বাতিল করে। এই নির্বাহী আদেশ তো জামাতের ক্ষেত্রেও আওয়ামী লীগ করেছিল, কিন্তু সেই জায়গায় দেখা গেছে জামাত আরো ভয়ঙ্কর ভাবে এসছে, তাদের চোরাগুপ্তা হামলা আরো বেশি হয়েছে এবং তাদের ঝটিকা মিছিল হয়েছে। তো সেই সমস্ত আবার দল ভেঙে একাধিক দল একাধিক নামে আত্মপ্রকাশ করছে। তো আওয়ামী লীগের ক্ষেত্রেও যে নির্বাহী আদেশ দিলে সেরকম কিছু হবে না, সেটার নিশ্চয়তাই বা কোথায় থাকে? দেখেন নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার মধ্যে যে ব্যাপারটা আছে এটা সাময়িক, এবং এর পরে যেটা হবে সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে বিচারিক প্রক্রিয়াটা চলবে এবং এই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে দল হিসেবে তাকে হচ্ছে আসলে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হবে এবং সেটা হচ্ছে নির্বাচন থেকে তাকে বিরত রাখা হবে। মার্কা হিসেবে নৌকা মার্কা আর বাংলাদেশে নির্বাচনে থাকবে না, সুতরাং তার নিবন্ধন বাতিল করতে হবে। এবং এই নির্বাহী আদেশ আমরা বারবার নিষিদ্ধ বলছি, নিষিদ্ধ কথাটাই হচ্ছে এটা পলিটিক্যাল রেটরিক, এবং আসলে নিষিদ্ধ বলতে একটা নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা। তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দেখেন এখন আওয়ামী লীগ যখন মিছিল করবে, আপনি যদি নিষিদ্ধ না করেন, আওয়ামী লীগের যখন এই ছাত্রলীগ যুবলীগ এই লীগ বাহিনী যখন মিছিল করে তখন কিন্তু স্বাভাবিকভাবে যখন একটা দল নিষিদ্ধ না হয় তাকে কিন্তু স্বাভাবিকভাবে রাষ্ট্রের পুলিশ তাকে হচ্ছে প্রোটেকশন দিবে, সামনে পিছনে পুলিশ দিয়ে সেই মিছিলে প্রোটেকশন দেওয়ার একটাই আছে। এখন যখন আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন তখন কিন্তু সেখানে এই শেল্টারটা তারা পাচ্ছে না, এবং তাদের নেতাকর্মীদের যারা আসলে ছাত্র নিপীড়ন এবং জনগণের এবং ভিন্ন মতাদর্শীর যে দলগুলো আছে তাদের উপরে যে ধরনের মামলা হামলার শিকার এতদিন তারা করেছেন অন্যদেরকে, সেটার জন্য তাদের আসলে এখন যেই ধরনের আইনি প্রক্রিয়া এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে সেই মামলাগুলোও কিন্তু জোরদার হচ্ছে না। সুতরাং এই জায়গাতে আমরা যেটা বলছি নির্বাহী আদেশের মাধ্যমে এই মুহূর্তে তাদের আসলে এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড স্থগিত করা এবং সাথে সাথে প্যারালালি যেটা করতে হবে সেটা হচ্ছে আইন সংশোধনে আইসিটি ট্রাইব্যুনালে আইন সংশোধনের মাধ্যমে তাদের হচ্ছে সাংগঠনিকভাবে তাদের আসলে বিচারের আওতায় আনা দল হিসেবে, যেটা আসিফ নজরুল বলেছেন উপদেষ্টা। আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো। প্রযত্নে বাংলাদেশের এই জায়গা থেকে এই সময়ে আসলে প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় যাবার আগে একটু জানিয়ে রাখতে চাই, জাতীয় পার্টি জানিয়েছে তারা নিজেদের সহ আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। এদিকে জামাতের আইনত নিবন্ধন নেই আর এনসিপি এখনো নিবন্ধন পায়নি। আর বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে দায়িত্ব নির্বাচন কমিশনকে দিচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তাহলে কোন প্রক্রিয়ায় হবে এই সিদ্ধান্ত? আমাদের আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঐক্যমত হবে কি? আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আমি এইবারে একটু আজিজুল বারী আপনার কাছে জানতে চাইব, মনিরা শারমিন বিরতিতে যাবার আগে কিছু বক্তব্য দিচ্ছিলেন আইসিটির একটি আইন পরিবর্তনের বিষয়ে, আপনার মতামত জানতে চাই। শোন, আইসিটির ওই আইনটা তো আপনার ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, ওইখানে ওই যে দল নিষিদ্ধকরণের যে একটা আইন ছিল সেই আইনটা বাদ দিছে। এটা আবার ইনপুটও করছে, বুঝছেন? হ্যাঁ, ওই আইনে তাকে বিচার করতে হবে তারপরে বাদ দিতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে তারপরে বাদ দিতে হবে। আর মনিরা শারমিন যেটা বলছে যে নির্বাহী আদেশে বাদ দিতে হবে, নির্বাহী আদেশে বাদ দিতে গেলে প্রধান নির্বাহী তো ডক্টর ইউনূস তো কারোর সাথে কথা না বলেই দিতে পারে। প্রধান নির্বাহী আদেশে মানে তো তার একটা আনঅনিমাস পাওয়ার আছে, হি ক্যান ডু এভরিথিং, এমনকি একটা ফাঁসির আসামিকেও সে ছেড়ে দিতে পারে, তাই না, আপনার মাফ করে দিতে পারে। তো নির্বাহী আদেশটা তো এরকম। তো এখন নির্বাহী আদেশে যদি করতে হয় ডক্টর ইউনূস করতেই তো পারে, তা না করে এই যে বিভিন্ন ন্যারেটিভ তোলা হচ্ছে, এই ন্যারেটিভগুলো কি যে একটা হলো যে আপনার আমি যেটা বললাম যে একটা পলিটিক্যাল সিদ্ধান্ত আর একটা হলো লিগ্যাল সিদ্ধান্ত। লিগ্যাল কোনো ইনিশিয়েটিভ কিন্তু কেউ নিচ্ছে না,
এনসিপি তো একটা লিগাল ইনিশিয়েটিভ, একটা মামলা টুকে দিতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকার একটা মামলা টুকে দিতে পারে না? আবার পলিটিক্যাল যে সিদ্ধান্তের কথা আপনার বলল নির্বাচন কমিশন, কোন পলিটিক্যাল পার্টি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে? কোনো পলিটিক্যাল পার্টি সিদ্ধান্ত বিরোধিতা করেনি। সবাই চাচ্ছে যে একটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে, হয় লিগাল প্রসেস আর পলিটিক্যাল প্রসেস। পলিটিক্যাল প্রসেসটাকে সবার ঐক্যমত হতে হবে, আর লিগাল প্রসেসটাকে যে একটা রায় আসবে আদালত থেকে, সে রায়ের অবজারভেশনে করতেই পারে। কিন্তু তা না করে আমি এখন মনিরা শারমিনের বক্তব্যে দেখলাম তিনি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কে ডিফেন্ড করছেন, কি যে এইটা তার দায়িত্ব না, সরকার এখানে কি করবে। এখন আমার প্রশ্ন, তাহলে কি আমরা এতদিন যে বলে আসছি যে এই সরকার এই যে দীর্ঘ কালক্ষেপণ করছে টু এস্টাবলিশ দ্য ডেমোক্রেসি অ্যান্ড টু রাইট টু ভোট, এটা যে দীর্ঘ কালক্ষেপণ করছে, কোনো একটা শক্তিকে, কোনো একটা দলকে শক্তি সঞ্চয় করবার জন্য সময় দিচ্ছে, তাহলে তো এখন বোঝা যাচ্ছে যে আমাদের যে নতুন রাজনৈতিক দলটি, যেটা এখনো নিবন্ধন হয়নি, তাদের সাথে ডক্টর ইউনূসের একটা নেক্সাস মনিরা শারমিনের বক্তব্য কিন্তু প্রমাণিত হচ্ছে। এই নেক্সাসটা কি জন্য? যেহেতু তারা এখনো যারা সোশ্যাল শক্তি, যদিও রাজনৈতিক দল হিসেবে মানে আবির্ভূত হয়েছে, এখন তাদের এই নেক্সাসের করে, তাদের এই নেক্সাসের ফলে দেশে একটা আনস্টেবল পজিশন তৈরি করে ডেমোক্রেসি এবং ভোটের রাইটটাকে দূরে রাখতে চাই। আজিজুল বারী যেই বক্তব্য দিচ্ছেন, উনার বক্তব্যের সাথে আপনি কতটা একমত, তার সাথে আমি একটু যুক্ত করতে চাইবো। যেহেতু হাসনাত আব্দুল্লাহ এই অবস্থান কর্মসূচিতে কিন্তু বলেছেন যে কোনো চাপে যদি তারা এখান থেকে সরে যেতে বাধ্য হয়, এখন তো আওয়ামী লীগ সরকারও নেই যে চাপ প্রয়োগ করবে, তাহলে এই অন্তর্বর্তী সরকারের উপর চাপটা আসলে কারা দিচ্ছে, কি মনে হচ্ছে? হঠাৎ এই চাপের প্রশ্ন কেন হাসনাত আব্দুল্লাহ বললেন? আচ্ছা, দেখুন, প্রথমত আমি ভাইয়ের এই কথার সাথে একমত নই, এটা তো আসলে বলা বাহুল্য। সেটা হচ্ছে, আমি তো একটু আগেই বললাম যে আমাদের ব্যাপারে আসলে বড় দল হিসেবে বিএনপির যে ধরনের আসলে আউটলুক আমরা আশা করেছিলাম সেরকম আসলে না প্রথম থেকেই, এবং সেই জায়গা থেকে ব্যাপারটা হচ্ছে সবসময় আমাদের ব্যাপারে তারা আসলে, আমরা যখন সংস্কারের কথা বলছি তখন ওনারা বলছেন যে আমরা নির্বাচন পেছানোর পায়তারা করছি। আমরা যখন আওয়ামী লীগের বিচারের প্রশ্নে যখন আমরা মাঠে নামছি তখনও তারা ভাবছেন যে আমরা নির্বাচন পেছানোর একটা পায়তারা করছি, অথবা তারা এরকম ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে যে সরকারের পক্ষ থেকে হয়তো আমাদের দল গঠনের পরে এখন আমাদের একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এরকম নানান ধরনের গন্ধ তারা পান। এটা নতুন কিছু না। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির রাজনীতির ক্ষেত্রে কিছু ভ্রান্ত রাজনীতি করেছে, যেটার কারণে আমার মনে হয় যে যেমন সংস্কার এবং আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থান কখনোই আসলে আমরা পরিষ্কার দেখিনি, এবং এই দুই ক্ষেত্রে বিএনপির অবস্থান সবচেয়ে জোরালো হওয়ার কথা ছিল। কারণ আমরা যদি দেখি যে গত 15 বছর সবচেয়ে বেশি দল হিসেবে আমি যদি বলি যে যেই কয়েকটি দল সবচেয়ে বেশি দমনপীড়ন এবং নিপীড়ন, হামলা মামলা, গুম খুনের শিকার হয়েছে, সেটা কিন্তু আওয়ামী লীগ। আপনার তাহলে কি মনে হচ্ছে, আপনি বিরতিতে আপনি বলছিলেন যে গয়েশ্বরচন্দ্র রায় একটা বক্তব্য দিয়েছে, যে তাহলে কি কোনো কারণে বিএনপিও, আপনি কি মনে করছেন বিএনপিও কি আসলে কোনো ধরনের শঙ্কায় আছে কিনা যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে কালকে বিএনপিকেও নিষিদ্ধ করা হতে পারে, এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা? এই ধরনের শঙ্কা তো প্রথমত খুবই অমূলক, এবং এরকম শঙ্কা আছে বলে আমি মনে করি না। এবং দেখেন, আমরা যখন বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানে নিষিদ্ধ, তার রাজনৈতিকভাবে বাংলাদেশে আর প্রাসঙ্গিক হতে পারবে না, নির্বাচনে তার নিবন্ধন বাতিল করতে হবে, আমাদের বক্তব্য কিন্তু এখানে সুস্পষ্ট। সেক্ষেত্রে আমরা দেখছি যে বড় দল হিসেবে এখানে আপনি দেখেন বিএনপি আমাদের অনেক ক্ষেত্রেই অনেক কিছুর দায় দেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে 47 বছরের একটা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একটা দল, আমরা যদি বলি যে 47 দিনের কিছু বেশি একটা দলকে অনেক দায় দিয়ে ফেলছেন, কিন্তু সেই জায়গায় আমার মনে হয় দায় নেবার সময় ওনাদের এখন। এবং দেখেন, তাদের বক্তব্যের মধ্যে আপনি দেখবেন যে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে আসলে আওয়ামী লীগের ব্যাপারে আসলে তাদের অবস্থান, মানে কখনোই শুধু দায়িত্বশীল লোকজনের কাছ থেকে, আপনি সবার কাছ থেকে শুনবে যে আসলে আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান কি। একবার তারা বলছেন জনগণ ঠিক করবে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না, জনগণ ঠিক করবে। আবার তাদের মধ্যে থেকে দায়িত্বশীল অনেক বড় বড় নেতা বলছেন যে রাজনৈতিকভাবে আমরা আওয়ামী লীগের কি হবে সেটার মোকাবেলা করব। আবার বলছেন যে এখন আবার ভাই বলছেন যে ডক্টর ইউনূস ঠিক করবেন, ওনার নির্বাহী ক্ষমতা বলে যে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না। দেখেন, এই জায়গাগুলোই কিন্তু আমাদের বিচার না নিষিদ্ধ। তো এখন আমার কথা হচ্ছে যে তাদের এই এত দোদুল্যমানতা কেন, তাদের এই একটা বিষয় এবং সংস্কার বিষয়ে। দেখেন, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমার মনে হয় যে এই রাজনীতিটা
হচ্ছে আওয়ামী লীগকে কিভাবে ডিল করা হবে, এটাই বাংলাদেশের প্রথম রাজনীতি হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলোর, এবং এখানে কিন্তু ঐক্যমতের ঘাটতি থাকার কথা না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই ক্ষেত্রে বিএনপির আরও প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা ছিল। জনাব আজিজুল বারী, সাধারণ মানুষ এই 5 আগস্টের পর এবং আগে পরে একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় কিন্তু আছে। সেই জায়গা থেকে আপনাদের এত বছরের রাজনৈতিক জীবন, কি মনে হচ্ছে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না আসতে পারে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, এটা আসলে কোনোভাবে সাধারণ মানুষের কাছে বিতর্কের মুখে পড়বে কিনা, আপনার কি ধারণা? না, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাদেরকে তো আর কেউ জোর করে আনবে না, তাই না? এটা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা কী করবে। এই সিদ্ধান্ত তো জনগণেরও না, এই সিদ্ধান্ত আমাদেরও না। তবে নির্বাচন কমিশন এবং সরকারের কিছুটা দায় থাকে, যদি পলিটিক্যাল পার্টি হিসাবে তার আপনার নিবন্ধন থাকে তাহলে কিন্তু তাদের দায় থাকে, জনগণের থাকে না, পলিটিক্যাল পার্টিগুলো থাকে না। সরকারের একটা দায় থাকে যে পলিটিক্যাল পার্টিগুলোকে নির্বাচনে আনা, সুতরাং এইটা সরকারের বিষয়। আমার একটা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করবে কি করবে না, তারা কি করবে, তাদেরকে বিশুদ্ধ করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বিচার করা হবে, এই সমস্ত কীভাবে মোকাবেলা করবে এটা তাদেরই ব্যাপার। আমার একটা কথা দেখেন যে 5ই আগস্টের পরে আমরা নাকি ভুল রাজনীতি করছি তার দৃষ্টিতে, তাই না? 53 বছর ধরে বিএনপি রাজনীতি করতেছে, 4 বার ক্ষমতায় বিএনপি, এবং বাংলাদেশে বহু গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সাথে প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনের সাথে আমাদের প্রতিনিধিত্ব রয়েছে এবং আমাদের অংশগ্রহণ রয়েছে। আমাদের দৃষ্টিতে আমরা যা করছি ভালো করছি, তাই না? তার দৃষ্টিতে হলো আমরা ভুল করছি, এবং তার কথাতে রাইট এটাও সে বলছে। এই অ্যাটিটিউডগুলোকে বলে অটোক্রেটিক অ্যাটিটিউড, লাইক হাসিনা। হাসিনা কিন্তু এই টাইপ অ্যাটিটিউড দেখাতো যে হোয়াট শি ইজ সেইং ইট ইজ রাইট, আমরা যা বলছি কিছুই রাইট না, আপনি আপনার মতটা দিবেন, আমি আমার মতটা দিব। আপনি বলছেন আমরা ভুল রাজনীতি করছি, ভ্রান্তিতে আছি। 53 বছর ধরে রাজনীতি করতেছে বিএনপির লোকজন, তাই না? এবং এর সাথে কত স্টেক হোল্ডার আছে বিএনপির সাথে, না? নিশ্চয়ই আমরা যে সিদ্ধান্তগুলো দিচ্ছি পলিটিক্যাল সিদ্ধান্ত দিচ্ছি। আমি তো একটা উদাহরণ আপনার দিতে পারি যে জুলাই চার্টার নিয়ে এনারা অনেক কথা বলছিল যে জুলাই চার্টার এটা হবে, হঠাৎ করে রাত্রেবেলা বেরোলো যে এইটা জুলাই চার্টার, উঠলো বাই কোন পথে যায়, পলিটিক্স তো সেটা না। সেই জুলাই চার্টারে কিন্তু তাদের যে প্যাট্রন ডক্টর ইউনূস তিনি সেটা বন্ধ করলেন। তারপর দেখেন বিএনপি এই প্রথম বলল যে আপনার যে সমস্ত বিষয়ে আমরা ঐক্যমত হব সেটা হবে জুলাই চার্টার। তাহলে জুলাই চার্টারটাকে বিএনপি অ্যাপ্রুভ করলো না। সংস্কারের কথা ওনারা কি প্রথম তুলছে? 5ই আগস্টের পরে কি সংস্কার প্রথম হচ্ছে? 5ই আগস্টের আগে কি কেউ বলেছেন? কেউ বলেছেন সংস্কারের কথা? রাষ্ট্রমন্ত্রী কেউ বলেছেন? কেউ বলতে পারবে 5ই আগস্টের আগে কেউ বলেছেন? আমরা সেই শেখ হাসিনার আমলের তার রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে দেশ সংস্কার, রাষ্ট্র সংস্কার সব কথাগুলো বলে আসছি, এখনও বলছি। এখন আপনারা আপনার সাথে এসে মিলিত হয়েছেন, হয়ে আপনারা বলছেন আমরা সব ভুল করেছি। তাহলে পলিটিক্সের ঐক্যের জায়গাটা কই থাকে? একসাথে আমরা আপনারা আন্দোলন সংগ্রাম করলাম এই ফ্যাসিস্ট হাসিনাকে এখন আপনি আসছেন এই যে মানে এই যে বলছেন যে এখন আমাদের প্রধান রাজনীতি নাকি আওয়ামী লীগকে ডিল করা। এই কথাটা কি কোনো পলিটিক্যাল যারা পলিটিক্যাল মানে কনসাস এই মুহূর্তে প্রথম আমার আওয়ামী লীগকে ডিল করা? আওয়ামী লীগ এত ইম্পর্টেন্ট? আওয়ামী লীগ কি এত বড় একটা বিষয় যে ওকে এখন আমাকে আমরা সমস্ত রাজনীতি বাদ দিয়ে রাষ্ট্রের সব কাজ বাদ দিয়ে আওয়ামী লীগকে ডিল করতে হবে? মানে সেই আবার সেই পুরনো কাদা ছোড়াছুরি, নাকি রাষ্ট্রটাকে গঠন করতে হবে, নাকি রাষ্ট্রের সংস্কার করতে হবে? সংস্কার করতে হবে কী জন্য? একটা প্রতিনিধিত্বশীল সরকার, একটি নির্বাচিত সরকার যে যার অ্যাকাউন্টেবিলিটি থাকে। এই সরকারে কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে আপনি বলেন? আজকে দেশে যদি 10টা লোক মারা যায়, 10টা লোক না খেয়ে থাকে, তাও তো এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। প্রধান কাজ কিন্তু এইটা না, আওয়ামী লীগের ডিল করা প্রধান কাজ না। এটা আর বিরতি থেকে ফিরে এসে আরো বিস্তারিত আপনার বক্তব্য শুনবো। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঐক্যমত হবে কি। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আজিজুল বারী হেলাল এবং মনিরা শারমিন। বিরতিতে যাবার আগে কথা বলছিলাম আজিজুল বারী আপনার সাথে, এবারে একটু কথা বলতে চাই মনিরা শারমিন আপনার সাথে। মনিরা শারমিন, আজকের যে শাহবাগে যে অবস্থান কর্মসূচি এবং খুব শক্তপোক্ত অবস্থান, সেই জায়গা থেকে জামাতের উপস্থিতি সেমন একটা চোখে পড়েনি, শিবির এসছে। এই অনুপস্থিতিটা কি আসলে কোনো ধরনের বার্তা দিচ্ছে কিনা?
দেখুন মানে তো সাধারণ মানুষের প্রশ্নের জায়গা তৈরি করেছে। আচ্ছা, দেখুন প্রথমত এইখানে আমরা যখন আসলে প্রথমে যমুনার সামনে যখন আমরা অবস্থান করেছি, তারপরে আমরা গণজমায়েতের কথা বললাম এবং সেটা শাহবাগে আমরা সেই প্রোগ্রাম দিয়েছি এবং এই প্রোগ্রামের তো আসলে লিডিং হাসনাত আবদুল্লাহ সে তো লিড দিচ্ছে এবং সাথে আমরা অন্যান্য যে দলগুলো সেগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং সাধারণ মানুষের উপস্থিতি আজকে অনেক বেশি। তো সেই জায়গা থেকে জামাতের কম উপস্থিতি বেশি উপস্থিতি এভাবে আমি বিষয়টা দেখি না, কারণ এটা একটা স্বতঃস্ফূর্ত জায়গায় আন্দোলনটা আছে এবং এই ক্ষেত্রে মোটামুটি আমি যদি বলি যে আমাদের সাথে যেই রাজনৈতিক দলগুলো সেই দলগুলো কিন্তু এবং গণতান্ত্রিক বাম জোট সেটা তারাও কিন্তু প্রেস ক্লাবের সামনে আগামীকালকে এই একই ইস্যুতে প্রোগ্রাম দিয়েছে। তো সুতরাং এই জায়গাতে সকল রাজনৈতিক দলগুলোই তাদের জায়গা থেকে কথা বলবে, এটাই আমরা এক্সপেক্ট করি। একটু আমি আপনার সাথে যুক্ত করতে চাই যে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে সেই ব্যাপারে আসলে আপনারা মতামত পেয়েছেন কিনা। আর এই মতামতের ভিত্তিতে বিএনপি কিন্তু একটা খুব বড় রাজনৈতিক দল এবং তাদের মতামতের অবশ্যই গুরুত্ব আছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারে। সেই ক্ষেত্রে এনসিপি কি আসলে বিএনপির মতামত স্পষ্টভাবে পেয়েছে কিনা মনিরা? না, এই জায়গাতে আমি বলবো যে আমাদের পক্ষ থেকেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে, যে তাদের আসলে মতামত এবং তারা আমাদের সাথে কিভাবে যুক্ত হতে চায় বা এই আওয়ামী লীগের যে আসলে নিষিদ্ধের ক্ষেত্রে তাদের মতামত এবং তারা আসলে আমরা বলছি যে আমাদের সাথে আসুন। তো সেই জায়গা থেকে আমরা বিএনপির পক্ষ থেকে সেরকম কোনো স্পষ্ট অবস্থান এখনও দেখতে পাইনি এবং আমি আপনার আগের একটা জায়গা থেকে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে দেখুন আপনি আগে একটা প্রশ্ন করেছিলেন যে সরকারের আমাদের হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে একটা চাপের কথা। তো এই চাপের বিষয়টা হচ্ছে আমার মনে হয় যে এই চাপটা আসলে শুধুমাত্র আমরা না মাঠ থেকে, এবং আমার মনে হয় যে এটা সরকারের উপরেও একটা চাপ আছে, কারণ সরকার এই মানে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারটা কিন্তু আমি যদি বলি 5 আগস্টের পর থেকেই সে মোটামুটি যতগুলো বড় ধরনের সিদ্ধান্তর ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকেছে এবং আমার মনে হয় যে এইটা মনে হয় ইতিহাসে প্রথমবার যে কোনো সরকার এতবার করে সকল রাজনৈতিক দলের মতামত নিচ্ছে, বারবার করে তারা বসছে এবং বিভিন্ন ইস্যুতে তারা কথা বলছে এবং এখানে কিন্তু সকল রাজনৈতিক দলগুলোর একটা মতামত দেবার আজকেও কিন্তু একটা জরুরি বৈঠক ডেকেছে এবং সেখানে উপদেষ্টা পরিষদ উপস্থিত থাকবে। একদম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জিনিসটা কিন্তু আসলে অবশ্যই রাজনৈতিকভাবে ডিল করার একটা ব্যাপার আছে এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে ডিল করার প্রশ্ন এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। এটা আসলে যদি বিএনপির পক্ষ থেকে এরকম বলা হয় যে এটা আসলে এমন কি হয়ে গেছে আওয়ামী লীগ সেটা ডিল করতে হবে, কিন্তু আরো অনেক প্রসঙ্গ আছে, যেরকম করিডোরের প্রসঙ্গ আছে, সেই সাথে কিন্তু আপনার যে ভারত পাকিস্তান যুদ্ধের একটা দক্ষিণ এশিয়ার একটা প্রভাবের যুদ্ধ যেহেতু বিরতিতে এসে দক্ষিণ এশিয়া কতটা আসলে প্রভাব মুক্ত হলো সেই বিষয় নিয়েও আসে আচ্ছা। তো হঠাৎ করে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধর ব্যাপারটা এই মুহূর্তে জেগে উঠলো কেন? না, খুব স্বাভাবিক না। দেখেন যখন হচ্ছে একজন প্রাক্তন রাষ্ট্রপতি তিনি আসলে হামিদ সাহেব উনি যখন আসলে সকলের চোখের সামনে দিয়ে চলে যায় ইমিগ্রেশন পার হয়ে, এবং এই সুযোগগুলো আসলে কারা করে দিচ্ছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও তো আমরা একটা প্রশ্ন রাখি যে কিভাবে করে আমরা যখন মিছিলের কথা বলছি যে আওয়ামী লীগ বিভিন্নভাবে ঝটিকা মিছিল করছে, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মী যারা আছে তাদের এবং বিএনপির নেতাকর্মীর উপরও তো হামলা করছে। সুতরাং এই চোরাগুপ্তা হামলা তো আসলে চলছিল, কিন্তু যখন আমরা দেখলাম যে এত বড় একজন হত্যা মামলার আসামি তিনি আসলে ইমিগ্রেশন পার করে দেশের বাইরে চলে যাচ্ছে, আমি একটু আজিজুল বাড়ি আপনার কাছে চলে যাব যে এই এনসিপির যে অবস্থান কর্মসূচি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে আন্দোলন, এই পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এইটা আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে তাদের যে বক্তব্য আমাদেরও একই বক্তব্য, এখানে কোনো ভিন্নতা নেই। আমি এটা পজিটিভলি দেখছি, কিন্তু যখন বলছে যে এইটাই এখন প্রাইম, অন্য সব বাদ, আপনি যেমন বলছিলেন করিডোর ইস্যু আছে, দক্ষিণ এশিয়ার টেনশন আছে, বাংলাদেশের নির্বাচনটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনির্বাচিত সরকার থাকলে প্রশাসন ভাইব্রেন্ট হয় না। এবং দেখেন উনি বলছেন যে আমাদের দায় দায়িত্বের কথা বলছেন, ইমিগ্রেশনতে পালিয়ে সবার সামনে চলে গেল, এখানে কি বিএনপির দায় না ডক্টর ইউনূসের দায়? তারপর আপনি আর একটা কথা বললেন যে আপনাদের ওই যে শাহবাগে যে স্টেজটা বানাইছেন ওইখানে জামাতে ইসলাম নাকি গতকাল থেকে গিয়েছিল, আজকে নাকি যায়নি। আবার জাতীয় পার্টি দেখলাম কি একটা কথা বললো এই যে এনসিপিকে নিয়ে। তা আমি দেখলাম, আমি এই কথাটা বলতে চাই যে জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এরা কিন্তু পলিটিক্যাল ডিসিশনে সবসময় এদের মুড সুইং করে।
আমি আরেকটা টেলিভিশনে বলেছিলাম যে মুড সুইং কিন্তু একটা ডিজিজের নাম, রোগের নাম। ক্ষণে ক্ষণে তার মুড চেঞ্জ হয়, আর পলিটিক্যাল ভাষা একে বলে যে ক্ষণে ক্ষণে সে মুখোশ পাল্টায়। তা এই জামাত আপনার গতকালকে যদি পার্টিসিপেট করেই থাকে সেখানে, আজকে তাহলে গেল না কেন? মুড সুইং হয়েছে। যেভাবে বলছিল যে রোজার আগে নির্বাচন প্রয়োজন, রোজার পরে হলে বৃষ্টি বাদলের দিনে নির্বাচন হয় না। আবার বললো যে না, ডিসেম্বরের আগের মধ্যে নির্বাচন হতে হবে। আবার দেখলাম 4 দিন আগে বলছে এপ্রিলে নির্বাচনে। তাদের মুড সুইং রোগ, তাদের এক সময় এক এক জায়গায় থাকে। আর জাতীয় পার্টিও এরকম আসতে কথা বললো। জাতীয় পার্টি তো সৃষ্টির শুরু থেকেই সবসময় আপনার মানে এখন একটা কথা বলে জেনারেল এরশাদ, পতিত স্বৈরাচার, 10 দিন পর তা চেঞ্জ হয়ে যায়, তাই না? আর এই যে আওয়ামী লীগ এবং জামাতের দেখবেন একই রোগ। 86 সালে আমরা সবাই বললাম যে এরশাদকে সাথে যদি নির্বাচনে যান তাহলে এরশাদ আরও অনেক দিন সাস্টেইন করে যাবে। সবাই বললো যে আমরা যাব না, কেউ গেলে জাতীয় বেঈমান। জামাত এবং আওয়ামী লীগ একসাথে চলে গেল। তো এই জামাত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এরা সব একটা নেক্সাস। এইখানে এনসিপিকে এটা বুঝতে হবে যে এই যারা ক্ষণে ক্ষণে রং বদলায়, ক্ষণে ক্ষণে মুখোশ পাল্টায়, ক্ষণে ক্ষণে রাজনৈতিক সিদ্ধান্ত বদলায়, তাদের সাথে আর যাই হোক অন্তত পলিটিক্সটা করা যায় না। হ্যাঁ, পলিটিক্সে অ্যালায়েন্স থাকে, নিশ্চয়ই জোট থাকে। জনাব আজিজুল বারী, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনার বক্তব্য স্পষ্ট করেছেন মনিরা শারমিন। আপনিও দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত থাকবার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশ এর আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।